বিভিন্ন রকমের পেরেশানি এবং বিভিন্ন রকমের বিপদ-আপদ আমাদের উপর দিয়ে যাচ্ছে। সেটা তো আপনারা জানেনই। নানান রকমের পেরেশানি, কষ্ট। তার মধ্য দিয়েই আজকের এই ব্লগটি আমি শ্যুট করেছিলাম। রোজার ২ দিন আগে রাত্রিবেলা একটুখানি সময় পেয়েছিলাম। ভাবলাম যে বাজারগুলি গত কিছুদিন থেকে একদম জমে গিয়েছে, এখানে সেখানে পড়ে আছে, সেগুলো একটু গুছিয়ে নিই। তো তার সাথে সাথে আপনাদের জন্য ভিডিও করে নিয়েছি। অনেকেই বলতেছেন আমার ঘরের জিনিসপত্র আপনারা মিস করছেন দেখার জন্য আর কি। তো ভাবলাম একটু ভিডিও করে নিই। তো ওইটুকুই। আর রোজার প্রথম দিন আমরা ভাই বোন মা বাবা মিলে কিভাবে কাটিয়েছি সেটাও থাকছে এই ভিডিওতে। আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আরেকটি নতুন ব্লগ। আশা করি এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। অনেক কিছু বলবো, মনের অনেক কথা, সুখ দুঃখ নিয়েই আজকের ব্লগটি শুরু করছি। ৩ জন রুগী আমাদের মাথার উপরে। তো এই রুগীগুলোকে নিয়ে আমরা যে যুদ্ধ করছি, এর ভিতরে মেহমান রুগী থাকলে তো বুঝেনি, মেহমান আসা যাওয়া, তার উপরে রুগীর খেদমত, তারপরে হসপিটালে দৌড়াদৌড়ি, সব মিলিয়ে আমি আমার হাজব্যান্ড অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছি। এর ভিতরে আমার বড় ভাই এসেছেন আমেরিকা থেকে ফ্যামিলি সহ, ওরা তো তার সাথে আছে। আমাদের যুদ্ধ যাচ্ছে মনে হচ্ছে এরকম আর কি। ২০২৫ সালটা আমাদের মাঝে বেশি একটা ভালো বয়ে আনেনি। তো ২০২৫ সালটা শুরু থেকেই আমাদের অনেক কষ্টের যাচ্ছে। তো আমার আম্মা গত ২-২.৫ মাস থেকে আসলে অসুস্থ ছিলেন, মানে বাড়িতে ছিলেন ২ মাস। তো ২ মাসের শেষের দিকে আমার ভাইয়া ফ্ল্যাট নিয়েছে আম্মা বাবার জন্য। তো আসবেন, এর ভিতরে আম্মার একটু পেট ব্যথা শুরু হয়েছিল ১ সপ্তাহ আগ থেকে। এর ভিতরেও সব কিছু গুছিয়ে আসা এই নিয়ে একটু মানে আসবে বলেও ১ সপ্তাহ কেটে গিয়েছে। আসার পরেও আমি ডাক্তার, কবিরাজ অনেক দেখিয়েছি। কোনো কিছুই ধরা পড়ছে না। ব্যথা তো ওনার আছে। ক্রিসেন্ট গ্যাস্ট্রো-লিভার হসপিটাল, যেটা গ্রিন রোডে, সেখানে ৬ দিন ভর্তি ছিলেন। তারপরে এন্ডোস্কোপি করা হয়েছে, কিছুই পায়নি। এরকম করতে করতে প্রায় ২০-২৫ দিন কেটে গেছে। মানে হসপিটালে ভর্তি সহ ডাক্তার দেখানো, বিভিন্ন টেস্ট করতে গাইনি ডাক্তার দেখানো, সব মিলিয়ে পরে লাস্টে আমরা ইউনাইটেডের যে মহসিন স্যার ডাক্তার গ্যাস্ট্রিকের, ওনাকে লাস্টে, ওনার সিরিয়াল ছিল কিন্তু ১ মাস পরে সিরিয়াল ওইটা আবার ক্যান্সেল হয়ে যাওয়াতে আবার আমরা নার্ভাস হয়ে গেছি। ২ দিন পরে আমার ভাই বলল যে আমি যেভাবে ম্যানেজ করতেছি তোমরা ওনার কাছে নিয়ে যাও। তো পরে ম্যানেজ করে ভাইয়া আমেরিকা থেকেই তখন ঠিক করে দিয়েছিল। তো ওনার কাছে যাওয়াতে একটু আল্লাহর রহমত আর কি ভালো হয়েছে। উনি একটা টেস্ট দেখে, ওটার রিপোর্টটা দেখে আর কি বলল যে রিসেন্ট হসপিটালে ওরা এটা ইগনোর করলো কেন, এটাতে তো ওনার রক্তের গ্রুপে মানে পয়েন্টটা অনেক বেশি ছিল। তো উনি ওইটা সহ আরও দিয়েছেন, ফ্যাটের সিটি স্ক্যান। ওটা দেখা গেল যে সিটি স্ক্যানে আমার পেটে পানি এসেছে এবং এই যে লুসনিগুলো এমন খারাপ অবস্থা হয়েছে, আমি যে কিনে এনে আবার নতুন কিছু মানে ব্যবহার করব সেই সময় ছিল না। তো গত ২ দিন আগে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে এই লুসনি আনতে, উনি লুসনি নিয়ে এসেছে। এই অবস্থা আমার সংসারের মানে যাচ্ছে, কোনো কিছুই গুছানো না, সব কিছু এলোমেলো, কোনো রকমে আমার জিন্দেগি কাটতেছে এরকম আর কি। তো মহসিন স্যারের মানে যখন টেস্টগুলি দিয়েছে, ওই যেটা রক্তের গ্রুপে বেশি ছিল ওইটাও অনেক বেশি ছিল। যেখানে ছিল ৩৫ থাকার কথা সেখানে আমার ছিল ২৬৫। ক্রিসেন্ট হসপিটালে এসেছিল ২১৮, আর ২০ দিন পরেই আবার মহসিন স্যার যখন দিয়েছিলেন তখন সেটা বেড়ে গিয়েছিল ২৬৫-তে। তো যাই বুঝে গিয়েছে আর কি ডাক্তারও। তারপর উনি আবার একটা সাথে ল্যাপ্রোস্কোপি দিয়েছেন, বলল যে আপনারা যত তাড়াতাড়ি পারেন ল্যাপ্রোস্কোপি করেন। তো আমরা পরের দিনে ইউনাইটেডে ল্যাপ্রোস্কোপি করেছি। তারপরে যা আসার এসেছে, আসলে আসার পরে তো আমরা সবাই নার্ভাস হয়ে পড়েছি এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, এরকম আর কি অবস্থা। এর ভেতরে ওই সময়ে হসপিটালে ভর্তি ছিলেন পেট ব্যথার জন্য, যে ল্যাপ্রোস্কোপি করেছেন তখন একটা ড্রেন দিয়েছেন পানিগুলি বের হওয়ার জন্য। তো প্রায় ১১-১২ দিন পরে ড্রেনের যে পানি বের হওয়া সেটা বন্ধ হওয়াতে ল্যাপ্রোস্কোপি করেছে যখন, তখনই আম্মা স্বস্তি পেয়েছে পানিগুলি বের হওয়ার কারণে আর কি। প্রায় ২-২.৫ লিটার মানে পানি, ৩ লিটারের মতোই হবে এরকম বেরিয়েছিল।
তো এইসবের কারণে আবার ওনার লাঞ্চেও পানি জমে গিয়েছিল। তো যার কারণে উনি পেট ব্যথায় এত বেশি কষ্ট পেয়েছেন, এটা তো আমরা বুঝি নাই, ভেবেছিলাম শুধু গ্যাস্ট্রিক এটা মনে করে আসলে বড় মারাত্মক ক্ষতি প্রথম হয়ে গেছে রমজান, এটা আর কি। আমরা এখন খেজুরটা ঢুকানো হয় নাই, খেজুর আনছিল ওইটা ঢুকাবো। তারপর হচ্ছে এখন বেগুনির জন্য বেগুন কুটবো। এটা হচ্ছে বার্গার বানাবো, এর জন্য এখানে পাতাকপি আর গাজর ছোট করে কুটে নেওয়া হবে। আর এই বক্সে এখন আমি বেসন রেডি করে নিব বেগুনির জন্য, রেডি করে এখন বাজে হচ্ছে 1:30 পৌনে 2টা, এগুলো রেডি করে নিব। আর এদিক দিয়ে প্রেশার কুকারে ছোলা সিদ্ধ করা হয়েছে, ছোলা সিদ্ধ করতে বসিয়েছি। এখানে আলু দিছো? আর এখানে আমাদের রেহানায় সব কুটে টুটে ঠিক করে দিচ্ছে। এদিক দিয়ে পেঁয়াজর ডাল ভিজিয়েছি, একটু পরে এগুলিকে ব্লেন্ড করে নিব। আর বেসন এখন আমি রেডি করে নিই। বেগুনির জন্য গোলাটা তৈরি করে রাখলে অনেকটাই সময় বেঁচে যায় এবং কাজে এগিয়ে থাকে, আর গোলাটাও ভালো করে সেট হয়ে যায়। তো যেটা বলছিলাম, পরে ল্যাপ্রোস্কোপির পরে ওখানে ইউনাইটেডে আমরা 11 দিন আমার ভর্তি ছিল। এরপর বাসায় এনেছি, আনার পরে আবার মেবি 15 দিন ছিলাম। 15 দিন পরে ওনার আবার শ্বাসকষ্ট শুরু হয়েছে। তখন আবার ভর্তি করতে অক্সিজেন লেভেল অনেক কমে গিয়েছিল, হার্টবিট অনেক বেড়ে গিয়েছিল। সব মিলিয়ে আইসিইউতে নিয়ে যেতে হয়েছে আর কি। মানে ডাক্তাররা প্রথমে তো ইয়েতে ভর্তি করিয়েছিলাম ইমার্জেন্সিতে, পরে আইসিইউতে দিয়ে দিয়েছিল। তো আইসিইউতে যখন গিয়েছে আমরা তো একদম নার্ভাস হয়ে গেছি এবং ভেবেছিলাম আর আম্মাকে পাবো না, এরকম অবস্থা ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যতটুকু এখন আছেন, বাসায় এসেছেন, ট্রিটমেন্ট চলতেছেন, আপনাদের দোয়ার আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ার বরকতে বলবো যে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো আছেন। একটু তো অসুস্থতা যেটা আছে সেটা তো আছেই, সেটা তো আর ভালো হয়নি, কিন্তু এমনিতে যতটুকু আছেন মোটামুটি আর কি বলা যায়, আমার কাছে আছেন। আর ওই দিক দিয়ে আমার বোন রমজানের আগের দিন হঠাৎ করে ওনার ওষুধের রিয়াকশান করে একদম পায়খানা প্রস্রাব করে, তারপরে মুখ দিয়ে ফেনা বের করে, তারপরে একদম ঘুরে পড়ে উনি আসলে মানে স্ট্রোক করার অবস্থা এবং হার্ট অ্যাটাক করলে যেরকম হয় সেরকম হয়ে গেছে। তো ওনাকে আবার হসপিটালে ভর্তি করেছিলাম, একদিন ছিল। তো রোজার আগের দিন ওনাকে বাসায় এনেছি। উনিও এখন দুর্বল, এখনও বমি, মাথা ঘুরানি এগুলি এখনও যায়নি, ওষুধ খাওয়ানো হচ্ছে। এদিক দিয়ে আমার বাসুর অসুস্থ, ওনারা ছিল আমাদের বাসায়, এখন হসপিটালে ভর্তি আছে বাংলাদেশ মেডিকেলে। তো ওনাকে নিয়ে আমার হাজব্যান্ডও মানে ওনার মেয়েরা সহ, জামাই, মেয়ে, আমার হাজব্যান্ড সহ দৌড়াদৌড়ি। আমি যতটুকু পারছি আসলে সময় দিতে, আমার এদিকে আমার বোন এদেরকে দেওয়া, আমার ভাইয়েরা ছিল, আমিও নিজেও একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, আমারও ডাক্তার দেখানো লেগেছে। তো আমারও টুকটাক যে ডাক্তার দেখানো না হয় আসলে, আমার আম্মা এদিক দিয়ে নিজে অসুস্থ, তারপরে ওই যে ছেলে সন্তানদের জন্য তো চিন্তা লেগেই থাকে। এ যে বলতেছে যে তুই আমার মেয়েটা সবার খেদমত করতে করতে মরে যাবে, এ তো মরে যাবে, এরকম শুধু আমার চিন্তায় আম্মা আবার অস্থির হয়ে যাচ্ছে এই আর কি। ওই দিক দিয়ে ভাইয়াও অসুস্থ, বা মানে আমেরিকা থেকে এসছেন, ওনারও অনেকগুলো চেক আপ ছিল। চেক আপ করে ওনারা গতকালকে একটা রমজান আমরা করেছিলাম আর কি একসাথে। তো রমজান করে ওনারাও চলে গিয়েছে আমেরিকায়। তো সব মিলিয়ে আসলে এত বেশি মানে পেরেশানি, এত বেশি কষ্টে আমাদের দিন যাচ্ছে, আর বলে বোঝাতে পারবো না। আল্লাহ যদি আমাদেরকে সব মুশকিল আসান করে সব কিছু থেকে উদ্ধার করেন, এই জন্য আল্লাহর দরবারে শুধু দোয়া করতেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এর দিকে ওরা কাজিনেরা বসে কেউ সূরা ইয়ে পড়ছেন আর রহমান, কেউ গল্প করছেন, এই আর কি। আর এদিক দিয়ে এসে এখন বাইরে বসছে, ওনারা কেক বানাবে। তো রান্না তো একটু একটু করে শুরু করে দিয়েছি। আজকে আমি ভাইয়াদেরকে বলেছি, ভাইয়ারা আজকে যেহেতু আগামী দিন চলে যাবে ঈদে, মানে রোজার পরে একদিন পরেই আর কি, তো সেহেতু আজকে ওনার 2-1টা টেস্ট আছে ইউনাইটেডে, ওগুলো করতে গিয়েছে। আর বলেছি আমি সব কিছু বানিয়ে নিচে নিব, আম্মা বাবা সহ একসাথে আমরা সবাই ইফতার করব, সেই জন্যই ইফতারের আয়োজন। তো এখন তাড়াতাড়ি বানিয়ে যাতে করে আধা ঘন্টা আগে অন্তত নিচে চলে যেতে পারি কমপক্ষে আর কি, আর আগে যেতে পারলে তো ভালো। তো সেজন্যই তাড়াহুড়ো করছি। পেঁয়াজগুলো ডালি রাখি
দাঁড়া, তাহলে তুমি এটা এই কাজটা করো। এগুলো এক বাটি এখানে করলো। I feel like I'm তো সব দুঃখ কষ্টের মাঝেও আজকের দিনটা মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ, তারপরেও যে এখনও আমার মা ভাই বোন সবাই একসাথে বেঁচে আছি, আলহামদুলিল্লাহ একটুখানি হলেও একসাথে বসে ইফতার করতে পারবো, এই সুখটুকু অন্তত অনুভব করছি, মানে আর আনন্দ লাগতেছে আর কি। তো আমার ভাইয়ের মেয়ে যে ছোট ফিচ্ছি বাবুটা, ও এখন কিছু কাজ করার জন্য বলতেছে, ওর বোর লাগতেছে। ওর আব্বু দুজনে হসপিটালে, ওরা দুজন আছে আমাদের এখানে। বলো বলো, কেমন আছেন সবাই? my eyes are it's the light. ফালতু Excuse me. এখানে আমার কথাগুলো শুনে বলতে যাইতে কত টাকা লাগে, you know? And I'm doing this for free as your sister. You should be really grateful. বললাম না Okay, with that, do you want me to leave? And ইচ্ছা করছি খাবো না। তো ওদেরকে হালকা হালকা পাতলা কাজ দিয়ে দিয়েছি। মোত্তাকি ডালগুলো পেস্ট করতেছে, আমার বাতিজি ছোট্ট পিচ্ছি বাবুটা নরসি, ও খেজুরগুলো বক্সে ঢুকিয়ে নিয়েছে, আর ওরা কেক বানাবে, এই জন্য কেকের প্রস্তুতি নিচ্ছে। এই দিক দিয়ে আমি চিকেন যেটা কি যেন স্পাইসি চিকেন যেটা, সেটা করবো, এর জন্য নিয়েছি এখানে ব্ল্যাক পেপার, তারপর মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া, লবণ আর হলুদ, আর হচ্ছে বেসন নিয়ে নিচ্ছি। কম মশলা দিয়ে এই স্পাইসি চিকেনটা ভালোই লাগে। আর রেগুলার যে সাইজ, সেই সাইজে ছোটো ছোটো করে কাটা ছিল। তো আমাদের বাজারে আবার এখানে মুরগি কেটে দেয়, যার কারণে আমাদের আর কাটতে হয় না, যেভাবে কাটা আসে ওইভাবেই আবার এই যে ফ্রাই ট্রাই করা সেটা করে নিচ্ছি। এখানে আমি সয়া সস দিয়েছি একটুখানি, 1 টেবিল চামচ থেকে একটু বেশি হবে। তো সামান্য মশলা দিয়ে, বেশি মানে মশলাপাতি দিলে এখন রোজার ভিতরে একটু ভালো লাগবে না, এর জন্য কম মশলাপাতি দিয়ে একটু স্পাইসি করে এটা করে নিচ্ছি। এখানে চাউলের গুঁড়া নিচ্ছি, সেদ্ধ চাউলের গুঁড়া ছিল হাতের কাছে, ভাবলাম যে এটাই দিয়ে দিই, তো সেদ্ধ চাউলের গুঁড়াই 1 টেবিল চামচ দিয়েছি। আমি এতটুকু দিয়ে দিচ্ছি, আর একটু লাগলে পরে আবার দিব, এই আর কি। এখন সবগুলো একটু মেখে তারপরে চিকেনগুলি দিয়ে দিব। এখানে বেশি মশলাপাতি দেওয়ার দরকার হয় না স্পাইসি চিকেনগুলিতে, অল্প মশলা দিয়েই এই চিকেনটা করা হয়, ভালোই লাগে। তো আমি একটু রেড ফুড কালার দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, না দিলেও চলে, তারপর একটা কালার আসার জন্য এটা দিয়ে দিয়েছি। তো ভালো করে মেখে নিয়েছি, এদিক দিয়ে ছোলা ভাজিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আর ডালটা ঠিক করে নিয়েছি, মোত্তাকি আমাকে পেস্ট করে দিয়েছে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে। তো এখন সব কিছু দিয়ে দিচ্ছি আর কি, পেঁয়াজ বানানোর জন্য ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিব পেঁয়াজ, রসুন, যা যা আসলে আমরা পেঁয়াজতে ইউজ করি সবই দিয়ে দিব এই আর কি। এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, রসুন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, আর একটু ম্যাগি মশলা এই প্যাকেটে ছিল অল্প একটু, সেটা দিয়ে দিচ্ছি। এটাও অপশনাল, এটা সবাই তো দেয় না, আমি একটু প্যাকেটে অল্প একটু ছিল সেটা দিয়ে দিচ্ছি, ভাবলাম যে এগুলি না প্যাকেটটা ফেলে দেওয়া হবে। এদিক দিয়ে বুকের একটু মাংস সিদ্ধ দিয়েছি, বার্গার বানাবো এর জন্য। একটুখানি শুধু আদা রসুন আর হচ্ছে লবণ আর একটু গুঁড়ো মরিচ দিয়েছি, ভালো করে সেদ্ধ করে নিয়েছি, চপারে চপ করে নিব সেদ্ধ করা মাংসগুলি। এদিক দিয়ে ছোলাগুলি মানে ভাজি হওয়ার পরে এখানে রেখেছি, আর একটু সালাদ করব, সেই জন্য সালাদের বাটিতে সব কিছু নিয়ে নিয়েছি। বার্গারের জন্য চপ করে নিয়েছি চিকেন, আবার হচ্ছে গাজর, তারপরে পাতাকপি এগুলি, আর 2টা ডিম সিদ্ধ। তো সবগুলি একসাথে ব্ল্যাক পেপার আর হচ্ছে মেয়োনিজ দিয়ে মেখে বার্গারের পুর তৈরি করে নেব। আর ওই দিক দিয়ে ওরা কেক বানানোর জন্য 3-4 জন মিলে যুদ্ধ করছে। মুনতাসিরের নেতৃত্বে ওরা বোনেরা সহ ভাই বোন সবাই একসাথে করে নিচ্ছে। বার্গারের যে ফুডটা বানিয়েছি সেটা আমি এই যে বেগুনকে গোল গোল করে এভাবে একটা মাথা না কেটে ওইভাবে রেখেছি, আর ফুডটা দিয়ে দিচ্ছি মাঝখানে। মুখটাকে একটু কর্নফ্লাওয়ার দিয়ে গড়িয়ে নিব, যাতে করে বের না হয়, তাহলে সুন্দরভাবে ভাজি হবে আর কি। আর এটাকে আমি যে বেগুনের গোলা তৈরি করে রেখেছিলাম সেটাতে দিয়ে ডুবিয়ে বেজে নিব, যেভাবে বেগুনি বানাই সেভাবে।
ওই যে ওরা 3-4 জন মিলে যুদ্ধ করছে কেক বানানোতে, ব্রাউনি করছে। তো সেই হিসাবে মুনতাসির তো এটা পারে, তো ওরা দুজনে নুসি এবং নুসাইবা ওরা দুজনেও কিন্তু এগুলি কেক বানায়। তো সবাই মিলে মিশে একটু বোরিংটা কাটাচ্ছে ওরা কেক বানিয়ে। মাই হাজবেন্ডে ফোন দেয়। পেঁয়াজের ডাল আমাদের রেডি, বেগুন কুটা হয়েছে, তারপরে বেসন গোলা হয়ে গেছে, তারপর হচ্ছে এখানে চিকেন ফ্রাইয়ের জন্য সব রেডি। এখানে শুধু রেড ফুড কালার লাগানো আছে। আর কেকের জন্য এটা আরেকটু বড় পাতিল লাগবে, একটু বড়। তারপরে এখানে হচ্ছে বার্গারের জন্য বার্গার রেডি, বার্গারের ভিতরের ফুডটা ওইটা রেডি। এটা হচ্ছে চিকেন কিমা, বেগুনি চপ, তারপরে আর সব এলোমেলো জিনিসপত্র। লেটুস পাতা হয়েছে এটার জন্য না। আজকের ব্লগের কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকার যে বেল বাটনটি আছে সেটা চাপতেও ভুলবেন না। যারা আমার পেজ থেকে দেখছেন আমার পেজটি ফলো দিয়ে যাবেন, লাইক লাভ দিতেও ভুলবেন না পেজ থেকে। আর এদিক দিয়ে বেসনের গোলায় একটুখানি টাটকা গরম তেল দিয়ে দিয়েছি যাতে করে সুন্দর মুসমুসে ফুলে মুড়মুড়ে থাকে। এর জন্য পেঁয়াজগুলোকে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিচ্ছি, বেশি ছোটও করছি না বেশি বড়ও করছি না। আর আপনাদের কার কী অবস্থা, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আসলে অনেক দিন আপনাদের থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম বিভিন্ন রকমের পেরেশানির কারণেই। মন চেয়েছে কিন্তু মানসিক অবস্থা ভালো ছিল না, যার কারণে দেওয়া হয়নি। এখন কিছুটা স্থিতিশীলতা এসেছে, আম্মাকে ঘরে রেখেছি। এদিক দিয়ে ছোটো ভাইয়ের বউ আছে, ও আমাকে হেল্প করছে। তো সব মিলিয়ে আর কি আজকের দিনটা ভালোই যাচ্ছিল। রোজার প্রথম দিন সবাই একসাথে গল্প গুজব, ভাইয়েরা কাজিনরা ভাবি বোনেরা আর কি গল্প গুজব করছে, এটা দেখতেও ভালো লাগছে। আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে, এরকম করে আমরাও আমাদের খালাতো মামাতো ভাই বোন একসাথে হতাম, ভালো লাগতো এই আর কি। তো ওরাও ওদের এই দিনগুলি পার করছে। তো এই আর কি আমি ওই যে ছোটো ছোটো বেগুনি কিমা চপগুলি বেজে নিচ্ছি। চিকেন বেগুনি কাবাব ভাজা শেষ, এখন আমি এখানে চিকেন দিব। চিকেন ফ্রাইটা ভালো করে মেখে 1 চিমটি লবণ দাও সেই তেলের ভিতরে। নুরসি আজকে নুরসি বানাইছে, নুরসির নাম এটা মন্তাসির পারি ব্যাগ। এটাই তো করতে করতে তো তোমার কোমরের অবস্থা ভালো হয়ে যাবে। তো শেষ। এগুলো কি তো লাস্ট ফিনিশিংয়ে এখন বার্গারগুলি বানিয়ে নিচ্ছি, বেশি আগে বানিয়ে রাখলে পানি ছেড়ে দিবে এর জন্য। এমনিতেও পানি ছাড়বে না যেহেতু লেটুস পাতার উপরে দিয়ে দিচ্ছি এই আর কি। তো এইভাবে সহজ করে বার্গারটাও বানিয়ে নিচ্ছি। মোটামুটি কাজ শেষ, এখন আমরা নিচে নিয়ে যাব সব খাবারগুলি। তো সবাই মিলে নিয়ে যাবে, বাইরেও এসেছে। তো ভাইয়া ভাবি বলতেছে ওনারা ইয়ে নিয়ে আসবে, হালিম নিয়ে আসবে, জিলাপি নিয়ে আসবে, আবার সুলতান ডাইনের বিরিয়ানি নিয়ে আসবে। তো আমি বললাম আপনারা খেলে আনেন, অসুবিধা না, আমি যেগুলো করার দরকার করেছি। এদিক দিয়ে কেকটা হয়ে গেছে, এই যে চিকেনগুলো নিয়ে যাচ্ছি আর সালাডটা এভাবে করে নিয়েছি। তো সব মিলিয়ে রেডি, আমরা এখন নিচে চলে যাচ্ছি। এই যে হুলস্থুল চলতেছে আমার মানে ইফতারের আগ মুহূর্তে আর কি, 10-15 মিনিট আগে সব কিছু এখন প্লেটে বেড়ে নেওয়া হচ্ছে, ভাবি তামান্না সহ সবাই। আমি একটু ওই যে হালিমটা দেখতেছি, পুলিশ ক্যাফে থেকে হালিমটা এনেছে, পেঁয়াজগুলো উপর থেকে এনেছি। তো আপনাদেরকে আসলে আমার ভাইয়ের বাসাটা কেমন করে আমি ইন্টেরিয়র করিয়েছি সেটা দেখাবো ভেবেছিলাম, কিন্তু ওই যে সব প্ল্যান আমরা বান্দারা করলে হবে না, আল্লাহর প্ল্যানটাই কার্যকর হয়। আল্লাহ যেভাবে প্ল্যান করে রেখেছেন সেভাবেই হয়েছে। তো দেখাবো, এমনি ভিডিও করে রেখেছিলাম। অনেক বেশি ব্যস্ততার মাঝে আমাদের আম্মা বাবার জন্য ফ্ল্যাটটা গুছিয়ে নিয়েছি। তো এর ভিতরে ভাইয়েরা এসেছেন যেদিন, সেই দিনই মানে ঢুকেছেন, উদ্বোধন হয়েছে। তার আসার আগ মুহূর্ত পর্যন্ত ফ্ল্যাটে কাজ ছিল আর কি। তো সব মিলিয়ে এই তো টেবিলে সব দেওয়া হচ্ছে, প্লেটে দেওয়া হচ্ছে। আমি করেছিলাম বার্গার, তারপর চিকেন ফ্রাই, আর ওই যে ছোটো কিমা দিয়ে বেগুনি যেটা সেটা বেগুনি, তারপরে হচ্ছে পেঁয়াজু বুটবাজি আর শরবত। এই ছিল আমাদের বাসা থেকে আনা। আর বাকি খেজুর, তারপরে ওই যে সুলতান ডাইনের বিরিয়ানি, তারপরে জিলাপি, আর হচ্ছে কী যেন
হালিম হালিম এটা হচ্ছে বাইয়ে এনেছে। যাই হোক, এই যে আম্মাকে নিয়ে এসছে, আমাদের মামনি, আমাদের ফেয়ারি মাকে নিয়ে এসছে ভাই ধরে টরে। তো আমরা আসলে আমার ভাই পারে না মাথার উপরে মাকে রাখতে, আমরা সবাই মিলে আর কি মাকে অনেক ভালোবাসি। মাকে যদি আল্লাহ হায়াত দান করে এটাই আল্লাহর কাছে চাওয়া। আমাদের মা আমাদের কাছে সারা জীবন বেঁচে থাকুক এটাই চাই, সব মা সন্তানেরাই চায় সবার মা বাবা বেঁচে থাকুক। তো আমরাও চাই আমার মা বাবা আরও অনেক বেশি বছর আমাদের জন্য আমাদের মাঝে থাকেন এই আর কি। তো আমরা ইফতারের আগ মুহূর্তে একটু ছবি টবি তুলে নিয়েছি। ভাইয়েরা আগে পরের দিনে চলে যাবে, এই জন্য স্মৃতি হিসাবে। আর ভাইয়া বলতেছে আজকে মনে হচ্ছে ঈদের দিন, আমাদের একদিন মানে আগের দিন চলে যেতেন, ফিসিয়ে থাকাতে ভালোই লাভ হয়েছে, সবাই একসাথে ইফতার করতে পেরেছে। এই ছিল আজকের ব্লগ। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।